প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন খান, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, করোনা আজকে বাংলাদেশে মহামারী আকারে রূপ নিছে। এই অবস্থায় সদা সর্বদা নিজেরাই সেফ এবং নিরাপদে রাখতে হবে। সেই জন্য সহজতর উপায় হচ্ছে সদা সর্বদা ঘরে থাকা। তোমাদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে সবসময় ঘরে থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি। এর আগে আমি এই টপিকটির উপর 7টি ক্লাস নিয়েছি। আজকে আমার 8ম ক্লাস, আর এই ক্লাসটি হচ্ছে এমসিকিউ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, এমসিকিউ ক্লাস আমি মনে করি খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ কোনো একটা চ্যাপ্টারের একটা স্টুডেন্টের ভালো জ্ঞান বা নলেজ আছে কিনা সেটি বোঝা যায় এমসিকিউ টেস্টের মাধ্যমে। আর সেক্ষেত্রে সেটা তার ক্ষিপ্রতা, দক্ষতা এবং জ্ঞানের গভীরতা অল্প সময় বোঝা যায়, কারণ সময় কম দেওয়া হয়। আর সেই ক্ষেত্রে তোমাকে ভালো করতে হলে অবশ্যই বেসিকের পাশাপাশি যতদূর সম্ভব শর্টকাট টেকনিকগুলা মাথায় রাখতে হবে। তাহলে পরে নির্ধারিত সময়ের ভিতরে তুমি 25টা এমসিকিউ অ্যান্সার করতে পারবা। অন্যথায় দেখা যায় সবগুলো এমসিকিউ পারার পরেও সবগুলো অ্যান্সার করা যায় না, শুধুমাত্র সময়ের স্বল্পতার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করব তোমাদেরকে সহজতর হয়ে শর্টকাট টেকনিক উপস্থাপন করার জন্য। আসো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রবাবিলিটির এমসিকিউ গুলাকে আমি মোটামুটি কয়েকটা টাইপে বিশ্লেষণ বা কয়েকটা টাইপে ভাগ করে উপস্থাপন করার চেষ্টা করব। আর এই টাইপগুলো যারা আত্মস্থ করতে পারবা, এই অধ্যায় থেকে এমসিকিউ আশা করি তোমাদের প্রবলেম হবে না। টাইপ 1, মৌলিক সূত্রাবলী। হ্যাঁ, মৌলিক সূত্রাবলীর উপর অনেক সময় অবজেক্টিভ আসে। মৌলিক সূত্রাবলী বলতে কি, ইতিমধ্যে আমরা যেগুলো শিখছি, আলোচনা করছি, যেমন বর্জনশীল বা অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সংযোগ সূত্র, তারপরে দুটি ঘটনা স্বাধীন হইলে তার ওই স্বাধীন শর্ত সাপেক্ষে সূত্র, তারপরে শর্তাধীন সম্ভাবনার সূত্র, এরপরে এই যে দুইটা ঘটনা ঘটবে কি ঘটবে না, আর ঘটা না ঘটার যোগফলের মান হচ্ছে 1, এবং সম্ভাবনার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে। এই যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে মৌলিক সূত্রাবলী। এই মৌলিক সূত্রাবলী তোমাদেরকে এর আগে আলোচিত হয়েছে, আলোচনা করছি, তারপরে তোমরা একটু ভালো করে দেখবা। দেন টাইপ 2। টাইপ 2 তে আমি সিলেক্ট করছি মুদ্রা সংক্রান্ত সমস্যা। দেখো, মুদ্রা সংক্রান্ত সমস্যা, মুদ্রা সংক্রান্ত সমস্যার জন্য আমি তোমাদেরকে দুইটা টেকনিকের কথা আমি বলছি, মনে রাখবা। সেটি হচ্ছে মুদ্রা নিক্ষেপের মোট নমুনা বিন্দু হচ্ছে 2 টু দি পাওয়ার n। দ্যাট মিন্স একটি মুদ্রার পিঠ তো দুইটা, সেক্ষেত্রে যতবার নিক্ষেপ করা হবে 2 এর পাওয়ার তত হবে। তাহলে একটি মুদ্রা যদি 5 বার নিক্ষেপ করা হয় তাহলে তার মোট নমুনা কত হবে? 2 টু দি পাওয়ার 5। একটি মুদ্রা যদি 3 বার নিক্ষেপ করা হয় তাহলে তার মোট নমুনা বিন্দু কত হবে? 2 কিউব। একটি মুদ্রা যদি 4 বার নিক্ষেপ করা হয় তাহলে তার মোট নমুনা বিন্দু কত হবে? 2 টু দি পাওয়ার 4। এই হচ্ছে মুদ্রা নিক্ষেপের মোট নমুনা বিন্দু। এরপর তোমাকে জানতে হচ্ছে একটি মুদ্রা n বার নিক্ষেপ করলে, n বার বলতে এখানে 2 বার, 3 বার, 4 বার, 5 বার যাই বলো, একটি মুদ্রা n বার নিক্ষেপ করে r বার হেড পাওয়ার অনুকূলে নমুনা বিন্দু বা হেড পাওয়ার অনুকূলতা কি লিখছে? আবার দেখো, একটি মুদ্রা n বার নিক্ষেপ করে r বার হেড পাওয়ার অনুকূলতা বা তার অনুকূলে নমুনা বিন্দুর কথা আমি বুঝাচ্ছি, সেটা কত? NCR। এখানে হেড পাওয়ার কথা বলছি, নো টেল পাওয়ার কথা হতে পারে, জাস্ট আমি হেড দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই হচ্ছে তার অনুকূল নমুনা বিন্দু, আর এটা হচ্ছে তার কি? মোট নমুনা বিন্দু। যখন আমরা অনুকূল আর মোট নমুনা বিন্দু জেনে যাই তখন যে কোনো সম্ভাবনা আমরা অতি সহজেই বের করতে পারি। এখন আমি মুদ্রা নিক্ষেপের বেশ কয়েকটা প্রবলেম একসাথে দেখাইছি, 6টা। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে পরপর কয়বার নিক্ষেপের কথা বলছি? পরপর 3 বার নিক্ষেপ করলে আমি জিজ্ঞেস করছি
সব ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা মানে 3 বারই হেড পাওয়ার সম্ভাবনা। এরপর আমি সিলেক্ট করছি একবার হেড পাওয়ার সম্ভাবনা, 2বার হেড পাওয়ার সম্ভাবনা, কোন ক্ষেত্রে হেড না পাওয়ার সম্ভাবনা, দেন বলছি কমপক্ষে 2বার হেড পাওয়ার সম্ভাবনা, এরপর বলছি কমপক্ষে একবার হেড পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে 2বার হেড পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একবার হেড পাওয়ার সম্ভাবনা কত, এই জিনিসগুলো আমি দেখাবো। তাহলে আসো সম্ভাবনা বের করতে হলে শুরুতে আমাদের দরকার হচ্ছে মুঠ নমুনা বিন্দু এবং অনুকূল নমুনা বিন্দু। তাহলে দেখো যেহেতু একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হয়েছে তাহলে তার মুঠ নমুনা বিন্দু কত হবে? মুঠ নমুনা বিন্দু 2 কিউব, দ্যাট মিন্স কত হলো 8। আচ্ছা, এখন আমি যদি একটা সলভ করতে চাই, এক নাম্বার আমি অ্যানসার সলভ করব। সব ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা, তার মানে কি 3বারই হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে দেখো আমরা মুঠ নমুনা বিন্দু তাহলে আমরা লিখে ফেললাম 2 কিউব বা 8, এটা আমি নিচে লিখলাম 8। নিক্ষেপ করছি কয়বার? 3বার। আর হেড পেতে চাচ্ছি কয়বার? 3বার। তাহলে কি হলো 3C3, 3C3, এটা রেজাল্ট কত? 1/8। খেয়াল করো, তার মানে এই অঙ্কটা করতে কিন্তু তোমাকে নমুনা ক্ষেত্র বানাতে হচ্ছে না, নমুনা ক্ষেত্র তৈরি করতে হচ্ছে না। যদি এই কথাগুলো মনে রাখতে পারো, নমুনা ক্ষেত্র তৈরি না করে অঙ্কগুলো করতে পারবে, সেই ক্ষেত্রে কোনো অঙ্ক করার জন্য তোমার 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। এটা গেল 2 নাম্বার। যদি আমি অ্যানসার করতে চাই তা সব, আর 3C3 1 ছাড়া আপনি কেমনে লিখে দিবেন এটা তোমাদের মনে ধারণা হতে পারে। তাহলে 3C3 আমি ক্যালকুলেটর লিখলাম, মান কত বলছে 1। আর এখানে 2 কিউব না বলে আমি যেহেতু মুখ নমুনা বিন্দু আগে 8 পাইছি, ডাইরেক্ট 8 লিখে দিয়েছি। 2 নাম্বার বলছে একবার হেড উঠার সম্ভাবনা, তাহলে মুঠ নমুনা বিন্দু তো 8 আছেই, একবার হেড, কয়বার হেড? একবার। তাহলে একবার যে আর এর জায়গাটা কি কত বসবে? তাহলে 1। 3বার নিক্ষেপ করছি 3C, আর কতবার হেড পেতে চাচ্ছি? একবার। তাহলে এখানে কি হবে? 3C1। তাহলে 3C1 এর মান যা হয় আমরা সেটাই লিখতে পারতেছি 3C1। 3C1 এর মান হচ্ছে 3, রেজাল্ট কত হলো? 3/8। তাহলে দেন আসো 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে? 2বার হেড উঠার সম্ভাবনা কত? তাহলে আমরা লিখব কি? দেখো নিচে তো 8 হবেই, উপরে নিক্ষেপ করছি 3বার, কয়বার? 3বার। হেড পেতে চাচ্ছি 2বার, রেজাল্ট কত হলো? 3C2। আমরা কি করব? ক্যালকুলেটরে 3C2 লিখলাম। 3C2 এর মান কত? 3, রেজাল্ট শেষ 3/8। আশা করি বুঝতে পারতেছো। 4 নাম্বার কি বলছে? কোন ক্ষেত্রে হেড না ওঠার সম্ভাবনা। নাম্বার 4, কোন ক্ষেত্রে হেড না ওঠার সম্ভাবনা মানে হেড পাবো না, ওরকম রেজাল্টটা কি হবে? তাহলে আসো নিচের তো মুখ নমুনা বিন্দু 8 আছে, নিক্ষেপ করছি 3বার, তাহলে 3C। আর হেড পাওয়ার কথা কি বলছে? কোন ক্ষেত্রে হেড না ওঠা, তার মানে হেড নাই, 0। তাহলে কত হয় বলো? নিচে 8 হবে, উপরে আমরা লিখব 3C0। 3C0 এর মান কত? 1। এটা অ্যানসার। আমি আরেকবার বলছি, দেখো যে 4টা জিনিস দেখাইলাম। প্রথম হচ্ছে সব ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা, নিচে মুঠ নমুনা বিন্দু 8টা, আর সব ক্ষেত্রে হেড মানে কি 3বার নিক্ষেপ করব, 3বারই হেড পাবো। তাহলে এই যে এনসিআর, এন এর মানও 3 আর এর মানও 3, তাহলে সে লিখছি কি 3C3। এরপর বলছি একবার হেড নিক্ষেপ করব কয়বার? 3বার। 3বার নিক্ষেপ জন্য 3C। কতবার হেড পেতে চাচ্ছি? একবার, শেষ। এরপর বলছি 2বার হেড, তাহলে নিক্ষেপ করছি কয়বার? 3বার, 3C। কয়বার পেতে চাচ্ছি? 2টা হেড, সেই জন্য।
এরপরে বলছি কি কোন ক্ষেত্রে হেড না ওঠার সম্ভাবনা। মোট তো 8 নিচে লিখবই, 3 বার নিক্ষেপ করছি 3 আর হেড পাবো না, সেই জন্য 0। এটা রেজাল্ট হচ্ছে এই তো। আচ্ছা, তাহলে এই তিনটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি 4 এবং 5 দেখাবো, দেখো এগুলো মুছে ফেলতেছি। দেখো 4 নাম্বার বলছে কমপক্ষে 2 বার হেড ওঠার সম্ভাবনা। তাহলে নিচে তো 8 হবেই, কমপক্ষে কয়বার হেড? 2 বার। তাহলে দেখো 3C2 অথবা 3C3, কারণ কমপক্ষে 2 বার বলছে মানে কি 2 বারও হতে পারে, 3 বার হইলেও কোনো সমস্যা নাই। 3 বার নিক্ষেপে 3 বার হেড আসলেও কোনো সমস্যা নাই, কিন্তু 2 বারের কম ওটা যাবে না। এটাই প্রশ্ন বুঝাইছে, কমপক্ষে 2 বার। সেই জন্য লিখছি আমরা পেতে পারি কি 3C2 অথবা 3C3, তিনটা হেড হতে পারে। আর বা অথবা ব্যাপারগুলো আসলে মাঝখানে অবশ্যই কি চিহ্ন? প্লাস চিহ্ন। তাহলে এখানে কত হয় বলো? 3C2 যোগ 3C3, এটা বুঝলো 4। তো 4/8, দ্যাট মিন্স কত? হ্যাঁ 5 না, আমরা এটা কত করলাম? সরি 4টা আগেই করেছিলাম। 5 নাম্বার করছি আমরা কমপক্ষে 2 বার হেড ওঠার সম্ভাবনা। এখন নাম্বার 6 হচ্ছে কমপক্ষে 1 বার হেড পাওয়ার সম্ভাবনা। নিচে মোট নমুনা বিন্দু লিখলাম 8, কমপক্ষে 1 বার হেড, তাহলে হতে পারে একটা হেড, সেই জন্য 3C1, অথবা হতে পারে 2টা হেড 3C2, অথবা হতে পারে 3টাই হেড 3C3। তাহলে এটাই হবে তার কি অ্যানসার। কারণ কমপক্ষে একবার 2 বার বা 3 বার হলে কোনো প্রবলেম নাই, প্রশ্ন সেটাই মিন করছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে মানগুলো বের করে ফেলব। তাহলে লিখব কি বলো? 3C1 যোগ 3C2 যোগ 3C3, রেজাল্ট কত হলো? 7। তাহলে 7/8 এই হলো। এখন যদি এগুলা আমি হেড দিয়া বুঝাইছি, পরীক্ষা যদি টেল দিয়ে চিন্তা করো না। যদি বলে সব ক্ষেত্রে টেল পাওয়ার সম্ভাবনা, 1 বার টেল ওঠার সম্ভাবনা, 2 বার টেল ওঠার সম্ভাবনা, কোন ক্ষেত্রে টেল না ওঠার সম্ভাবনা, কমপক্ষে 2 বার টেল ওঠার সম্ভাবনা, কমপক্ষে 1 বার টেল ওঠার সম্ভাবনা, এগুলা তো একই অঙ্ক। এখন আমি তোমাদেরকে 3 বার নিক্ষেপের জন্য দেখাইছি। যদি 3 বার নিক্ষেপের কথা না বলে 2 বার নিক্ষেপের কথা বলে, 2 বার নিক্ষেপের কথা বললে মোট নমুনা বিন্দু তখন কত হয়ে যাবে বলো? 2 স্কয়ার, দ্যাট মিন্স কত হবে? 4। যদি 2 বার নিক্ষেপের কথা বলে তাহলে মোট নমুনা বিন্দু হয়ে যাবে কি 2 স্কয়ার বা 4। তখন ওই সিস্টেম আমরা করতে পারবো। 3 বারটা বলে 2 বারটা তো না এসেই পারবা। তাহলে আমি এটা মুছতেছি, দেখো আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এখন যাব টাইপ 3। টাইপ 3 তে দেখো, টাইপ 3 তে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে সংখ্যা সংক্রান্ত। টাইপ 3 করব আমরা সংখ্যা সংক্রান্ত। তাহলে আসো সংখ্যা সংক্রান্ততে তোমাদেরকে যে একটা জিনিস, এগুলা সংখ্যা সংক্রান্ত, এগুলো পরে বল মারলেও কাজে লাগবে। সেটা হচ্ছে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। সেটা যেমন নাম্বার 1, প্রশ্নে বা অথবা উল্লেখ থাকলে
অ্যান্সার হবে যোগফল। যোগফল মানে হচ্ছে দুটি সম্ভাবনা কি যোগফল। তবে কোনো কিছু কমন থাকলে সেটা আবার কি মাইনাস করতে হবে। তবে কমন মান পাওয়া গেলে সেই সম্ভাবনা মাইনাস হবে, সেই সম্ভাবনা বিয়োগ করতে হবে, এই তো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে এবং একত্রে উল্লেখ থাকলে অ্যান্সার হবে গুণফল। গুণফল মানে বলতেছে আমি দুইটি সম্ভাবনা কি গুণফল। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। আমরা টাইপ কত বলছি বলো? টাইপ 3 না? টাইপ 3। আচ্ছা, প্রশ্নে বা অথবা উল্লেখ থাকলে অ্যান্সার হবে যোগফল। তবে কমন কোনো ডিজিট থাকলে, কমন কোনো ডাটা থাকলে, কমন কোনো তথ্য থাকলে সেই সম্ভাবনা আবার কি করতে হবে বিয়োগ করতে হবে। উদাহরণ দিয়ে বুঝাবো। নাম্বার 2 মনে রাখতে বলছি, প্রশ্নে এবং একত্রে উল্লেখ থাকলে অ্যান্সার হবে কি গুণফল। অ্যান্সার হবে কি গুণফল। আর অনেক সময় তোমাদেরকে বলে মৌলিক অথবা পাশের গুণিতক বা জোড় সংখ্যা অথবা পাশের গুণিতক বা মৌলিক কথাগুলো আসে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, তোমরা অবশ্যই বুঝতেছো। মৌলিকও তোমরা পারো, কিন্তু শর্টকাট সময়ে করার জন্য মৌলিক সংখ্যাগুলোর একটা ডাটা তোমাদেরকে মুখস্থ রাখতে পারলে সুবিধা হয়। আমি সেটাও লিখে দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে আমরা মৌলিক সংখ্যা হিসাব, হ্যাঁ, মৌলিক সংখ্যা একটা চার্ট দেখাচ্ছি আমি, দেখো। এটি যদি আমি এরকম লিখি, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে আমি 0 থেকে 100 পর্যন্ত, 0 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার একটা চার্ট তোমরা মনে রাখবা, তাহলে দ্রুত অঙ্কগুলো হয়ে যাবে। সেটা কি রকম? 4 4, এরপর দেখো 2 2, 3 2 2, তারপর হচ্ছে 3 2 1। দ্যাট মিন্স দেখো 0 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা 4টা, আবার 10 থেকে 20 এর ভিতরে 4টা, 20 থেকে 30 এর ভিতরে 2টা। আমি এটা বুঝাচ্ছি, তোমরা মুখস্থ রাখতে পারো। 4 4 2 2, 3 2 2, 3 2 1। এটা অনেক সময় তোমরা তোমাদের ক্লোজ ফ্রেন্ডের মোবাইল নাম্বার যেভাবে মুখস্থ রাখো, জিনিসটা সেভাবে কি মুখস্থ রাখবা। 4 4 2 2, 3 2 2, 3 2 1। এটা হইলে পরে তখন তোমার অঙ্ক করতে হিসাব করতে হবে না যে 10 থেকে, তোমাকে বললো 10 থেকে 30 এর ভিতরে মৌলিক সংখ্যা, তোমাকে তো চিন্তা করতে হবে। এখন যদি তোমাকে বলা হয় 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি সংখ্যা নিলে সেই সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? কত বলছি বলো? 10 থেকে 30। তাহলে দেখো এই যে 10 থেকে 30 হলে এই 10 থেকে 20 এর ভিতরে মৌলিক কয়টা? 4টা। আবার 20 থেকে 30 এর ভিতরে কয়টা? 6টা। তাহলে মোট মৌলিক সংখ্যা এখানে কয়টা আছে? আমি আবার বলছি, 10 থেকে 20 এর ভিতরে আছে 4টা, আবার 20 থেকে 30 এর ভিতরে আছে 2টা। তাহলে মোট কয়টা হলো? 6টা। অ্যানসার কত হবে? 6 আর এখান থেকে কয়টা হয় বলো? 10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 21টা। সেই তখন কি হবে? 6/21। আর সেটা এটা না বলতো, যদি আরো বড় করে বলতো, যদি বলতো 10 থেকে 40 পর্যন্ত, 10 থেকে কি 40 পর্যন্ত, 10 থেকে 40 পর্যন্ত বললে বলো 4 2 6 6 2 8, উপরে হবে 8। মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা জিজ্ঞেস করছে, উপরে হবে 8।
নিচে কয়টা 31 মোট সংখ্যা 30। এখন তুমি এই সূত্রটা মনে রাখাতে ডাইরেক্ট 8/31 লিখে দিছো। যদি না থাক মনে এটা মনে না রাখো তাহলে তোমাকে বের করতে হবে 10 এর পরে এখানে কত আছে 11 13 এরকম করে খুঁজে খুঁজে বের করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। পরীক্ষাতে আরো বড় করে বলতে পারে, তোমাকে এটা বলতে পারে যে 10 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলোতে একটি সংখ্যা নিলে সেই সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তখন কিন্তু তোমাকে এমসিকিউ এর জন্য এবার যদি একটা একটা করে হিসাব করো সময় সাপেক্ষ ব্যাপার। আর এই সূত্র যদি মনে থাকে 4 4 2 2 3 2 2 3 2 1, তাহলে এই যে 10 থেকে শুরু করে 70 এর ভিতরে কত আছে 4 2 6 6 2 8 8 3 11 11 আর 2 কত 15, সরি 11 2 13 13 2 কত 15, তাহলে 15 বাই মোট সংখ্যা নিচে হবে, তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে তিনটা জিনিস মনে রাখতে বলছি। নাম্বার 1 বলছি প্রশ্নে বা অথবা উল্লেখ থাকলে অ্যানসার হবে যোগফল, তবে কমন মান পাওয়া গেলে সেটা কি করতে হবে তার সম্ভাবনা মাইনাস করতে হবে। 2 নাম্বার আমি বলছি যে প্রশ্নে এবং একত্রে উল্লেখ থাকলে অ্যানসার হবে গুণফল। এবং এখানে আমি 3 নম্বর বলতে পারি, সেটাকে যদি বলি 3 নাম্বার যে টেকনিকটা বুঝাইছি যে মৌলিক সংখ্যার হিসাব, এটা একটু মনে রাখবা। এখন আমি তোমার যদি একটা অঙ্ক যদি করতে বলি, সেটা দেখো প্রশ্নটা আমি এরকম উদাহরণ দিলাম, সেটা হচ্ছে যে 10 থেকে 30 পর্যন্ত 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি সংখ্যা নিলে সেটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। তো কি লিখছি বলো, মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে খেয়াল করো, প্রথমত এখানে মোট সংখ্যা কয়টা আমরা দেখব। মোট সংখ্যা হচ্ছে 21টা গেল। এটা যেহেতু আমাকে মৌলিক অথবা 5-এর গুণিতক বলছে, তাহলে বা অথবা বললে যোগফল, তার মানে কি মৌলিক হওয়ার সম্ভাবনা যোগ হচ্ছে কি 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। এখন মৌলিক হওয়ার সম্ভাবনা বের করতে হলে মৌলিক সংখ্যা আছে কয়টা সেটা আমাকে বের করতে হবে। মৌলিক সংখ্যা কয়টা, মৌলিক সংখ্যা হচ্ছে বলো কত থেকে 10 থেকে 30। 10 থেকে যদি 30 হয় তাহলে বলো 4 আর 2 কত হলো 6টা। দেন 5-এর গুণিতক জানতে হবে, তো 5-এর গুণিতক কারা আছে, তাহলে 5-এর গুণিতক সংখ্যা কয়টা। 5-এর গুণিতক সংখ্যা হচ্ছে 5 10 15। হ্যাঁ, এর উত্তর কত হবে বলো, 5টা। এখানে দিলাম কি না, তাহলে মোট সংখ্যা হচ্ছে 21টি, মৌলিক সংখ্যা হচ্ছে 6টি, আর 5-এর গুণিতক সংখ্যা হচ্ছে 5 10 15 20 25 30 না। আমি আরেকটা হিসাব করে দেখো, ও সরি 10 থেকে তো শুরু হয়েছে, তাহলে প্রথমে কত 10 15 20 25 30 কটা হলো 5টা। সুতরাং ওই যে নির্ণয় সম্ভাবনা যখন আমরা বের করবো বলো, তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত হবে 6/21 প্লাস এই যে প্রশ্ন বলা হয়েছে কি বা অথবা বললাম, বা অথবা হইলে আমি এই যে অথবা আছে কি আছে অথবা বললে কি বলছিলাম যোগফল। তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা যোগ হচ্ছে কি 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত 5/21, দ্যাট মিন্স 11/21। এটা আমাদের কি অ্যানসার। আশা করি বুঝতে পারছো। এইখানে আসো, আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাকে যদি বলে
এই অঙ্কের ক্ষেত্রে যেটা আমি দ্বিতীয় কথাটা যেটা বলছি যে কমন মান পাওয়া গেলে সেই ক্ষেত্রে আহ, সেই সম্ভাবনা কি হবে, বিয়োগ হবে। এটা আমি এখানে দেখাচ্ছি, দেখো একটু খেয়াল করো। দেখো যদি বলা হয় 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি সংখ্যা নিলে সেই সংখ্যাটি নিলে সেই সংখ্যাটি 3 অথবা 5 এর গুণিতক, 3 অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা, 3 অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। কি বলছি বলো, 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি সংখ্যা নিলে সেই সংখ্যাটি বা সেটি যাই লিখতাম, সেই সংখ্যাটি 3 অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করে। এখন দেখো প্রথমত আমরা হিসাব করব 3 এর গুণিতক। 3 এর গুণিতক কারা কারা আছে দেখো তো। 3 এর গুণিতক আছে এখানে 12, 15, এরপরে 18, 21, 24, 24 এর পরে বলো 3 27, 30। এই হলো 3 এর গুণিতক। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মোট কয়টা, 7টি। ঠিক একই ভাবে যদি আমরা বের করি 5 এর গুণিতক, 5 এর গুণিতক কারা বলো, 10, 15, 20, 25, 30। তারা কয়জন, 5 জন বা 5টি। এখন আসো দেখো, যে জিনিসটা দেখানোর জন্য আমি এটা অঙ্কটা সিলেক্ট করছি সেটা হচ্ছে, আমরা জানি প্রশ্নে বা অথবা থাকলে হবে যোগফল, কিন্তু কমন থাকলে যোগ করার পরে ওই কমনটার সম্ভাবনা বাদ দিতে হবে। তাহলে এখানে কমন কিছু আছে কিনা দেখো, এইখানে আছে 15, এইখানে আছে 15, এইখানে আছে 30, এইখানে আছে 30। তাহলে কমন দুই জায়গায় আছে, এরকম কমন কয়টা, 2টা। তাহলে নির্ণয় সম্ভাবনাটা কেমন হবে বলো, নির্ণয় সম্ভাবনাটা কেমন হবে বলো, সেটা হচ্ছে প্রথমত বের করব 3 এর গুণিতক। 3 এর গুণিতক কয়টা, 7/21 প্লাস 5 এর গুণিতক, তাহলে 5/21 মাইনাস কমন আছে কয়টা, 2টা, সেইজন্য 2/20। এটা আমি মিন করছি। যদি কমন থাকে তাহলে তাদের সম্ভাবনাটা মাইনাস হবে, আর কমন না থাকলে শুধু কি প্লাস হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা ওই সংখ্যা সংক্রান্তরই আরেকটা টাইপ আছে, দেখো সেটা আমি দেখাচ্ছি, মুছে ফেলতেছি, আশা করি বুঝছো। কমন থাকলে সেটা কি হবে, মাইনাস হবে। দেখো টাইপ 4 টাইপ 4 কি জিনিস, টাইপ 4 হচ্ছে বর্গ বা গণ সংক্রান্ত সংখ্যারই, সেটা হচ্ছে বর্গ বা গণ সংক্রান্ত। আমি লিখতে পারি বলো, গণ বা বর্গ সংক্রান্ত। কি লিখছি বলো, গণ বা বর্গ সংক্রান্ত, এরকম যদি বলে খেয়াল করো, সেটা আমরা কেমনে করব। এইখানে যদি আমি এ নাম্বার দেই, নাম্বার এ যদি বলি, সেটা হচ্ছে গণ বা অযুগ্ম গণ যাই বলো, গণ বা গণক যদি বলে, গণ দেখো
গণের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে উপরে হবে কিউব রুট n বাই n। খেয়াল করো কিউব রুট n বাই n, সেক্ষেত্রে মনে রাখতে হবে যেটা কিউব রুট করার পরে n এর মান পূর্ণ সংখ্যা, n এর মান কি হবে? পূর্ণ সংখ্যা। বি বর্গ, বর্গের ক্ষেত্রে হবে রুট n বাই n। এইটুকু হচ্ছে, এই কথাগুলো মনে রাখবা, তাহলে গণ এবং বর্গ সংক্রান্ত তোমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি যদি তোমাকে উদাহরণ দিতে চাই, দেখো যদি উদাহরণ দিতে চাই, উদাহরণ একটা সিলেক্ট করলাম আমি, সেটা হচ্ছে তোমাকে বললো 1 থেকে 520 পর্যন্ত, হ্যাঁ, সংখ্যাগুলো হতে একটি সংখ্যা নিলে সেটি গণ পাওয়ার সম্ভাবনা কত, বা গণ হওয়ার সম্ভাবনা কত বলবো? কি বলছি বলো? 1 থেকে 520 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি সংখ্যা নিলে সেই সংখ্যাটি গণ হওয়ার সম্ভাবনা কত? তাহলে খেয়াল করো, এটা নরমালি তোমরা করতে পারো, 1 2 3 4 5 6 7 8 এরকম গণ করে করে যাব, কিউব করে করে যাব, যে কিউবের রেজাল্টটা 520 থেকে কম থাকে ওই কয়টা সংখ্যায় হবে। আচ্ছা, ওটা হতে পারে, কিন্তু আমি তোমাকে যেভাবে শিখাইছি সেটা হচ্ছে, তাহলে এখানে মোট সংখ্যা n বলতে বুঝাইছি কি? মোট সংখ্যা। তাহলে এখানে বলো n এর মান কত এই প্রশ্নে? n ইকুয়াল টু হচ্ছে 520। সুতরাং নির্ণয় সম্ভাবনা মানে গণ হওয়ার সম্ভাবনা, নির্ণয় সম্ভাবনা হলো রুট ওভার বাই এইটা। এখন এইটা আমরা কিউব রুট, এখন এটাকে যদি 520 কে যদি কিউব রুট করি, তার মানে কি 520 এর উপরে পাওয়ার 1/3 দিলে হচ্ছে 520, তার উপরে পাওয়ার হচ্ছে 1/3, তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে 8.04। কত আসতেছে বলো? নিচে তো আছে এটাই 520, আর এখানে আছে 8.041। তাহলে রেজাল্টটা কি? 8/, তাহলে এটাকে আবার কাটা দিতে পারে। তাহলে ডাইরেক্ট যে nটা থাকবে, nটাকে যদি কিউব রুট করে যে পূর্ণ সংখ্যাটুকু পাবো, শুধু সেইটুকু আমি লিখে দিছি। n এর মান পূর্ণ সংখ্যা, এখানে যেটা আসবে সেটা হচ্ছে কি? পূর্ণ সংখ্যার যেটা পাবো, রেজাল্টটা কি হবে সেই ক্ষেত্রে? পূর্ণ সংখ্যা। এই n কে কিউব রুট করার পর এখানে যে রেজাল্টটা পাবো, এখানে বলবো যে পূর্ণ সংখ্যা মান কাউন্ট হবে। সেই ক্ষেত্রে কি মান কাউন্ট হবে? কোনটা? পূর্ণ সংখ্যার মান। এটাই আমি এভাবে লিখতে পারি পূর্ণ সংখ্যা নিতে হবে, এটা লিখলাম। এটা করার পরে যেটা পাবো শুধু পূর্ণ সংখ্যাটা দেব, তাহলে সেটা হয়ে যাচ্ছে। এই অঙ্কে যদি তোমাকে বলে যে এত থেকে এই সংখ্যাগুলো পর্যন্ত একটি সংখ্যা নিলে সেই সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা যদি বের করতে চাই বর্গ হওয়ার সম্ভাবনা, বলছি কি বলছি? রুট n, মানে n মানে মোট সংখ্যা। এখন বলো, তাহলে এটাকে যদি আমরা রুট করি, 520 কে যদি আমরা রুট করি, 520 কে কি করব? রুট করব। 520 কে রুট করলে আমরা পাচ্ছি 22 সামথিং। তার মানে কি রেজাল্ট কত হবে? নিচে হবে 520, উপর হবে 22। শুধু পূর্ণ সংখ্যাটুকু আসবে, বাকিটুকু আসবে না। তাহলে এটা হচ্ছে শর্টকাট হয়, তাহলে তোমার চিন্তা করতে হলো না। আর নয়তোবা এই যে 1 থেকে 120 পর্যন্ত সংখ্যাগুলোকে নিলে সেটা বর্গের কথা যদি বলে, তাহলে তোমাকে দেখতে হবে 11 বর্গ, 12 বর্গ, 13 বর্গ এরকম করে হিসাব করতে হবে, তাই না? ঠিক আছে।
আর সেক্ষেত্রে যদি এই কথাগুলো মনে থাকে যে বর্ণ বের করতে বলে কিউব রুট n বাই n, বর্গ বের করতে বলে রুট n বাই n, তাহলে ডিরেক্ট অ্যান্সারটা চলে আসতেছে, সময় তোমার লাগবে না, তুমি মোটামুটি 30 সেকেন্ডের ভিতরেই কি অঙ্কটা হয়ে যাবে, আর চিন্তার জায়গাটাও কি কমে যাচ্ছে, চিন্তা করতে হচ্ছে না। ঠিক আছে, দেখো আমরা যে কয়েকটা আইটেম নিয়ে আলোচনা করলাম প্রায় অধ্যায় শেষের দিকে, আর অল্প কিছু আইটেম বাকি আছে, আর 2টা বা 3টা আইটেম দেখালে তোমাদের অধ্যায়ের উপরে পুরোপুরি দখল চলে আসবে। তবে আজকে আমি অধ্যায় শেষ করছি না আলোচনা, নেক্সট ক্লাসে বাকি জিনিসগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা আজকে যে জিনিসগুলো আমি আলোচনা করছি এগুলো বাসায় বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে এগুলো মাথায় সেট আপ হয়ে যাবে। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাসায় থাকবা। নেক্সট ক্লাসে আবার আলোচনা করা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।